আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক, অনেক ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমরা জানতে চলেছি একটা প্রফেশনাল মানের 2D অ্যানিমেশন কিভাবে হয়ে থাকে আরকি। তার প্রসেসটা কি? এই যে অ্যানিমেশন ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই আমি অ্যানিমেশন কিন্তু ভিডিওটি তোর আমরা নাম কিভাবে রেখেছি। করেছিলাম, কোন স্টেপ বাই স্টেপ আমরা করেছিলাম তাই জানাবো আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। দেখেন, আপনি যখন একটা 2D অ্যানিমেশন ভিডিও করবেন, তখন আপনি চাইলে আপনার মতো করে করতেই পারেন। কিন্তু যখন সেই অ্যানিমেশনটা আপনি প্রফেশনালি করবেন, তখন বেশ কিছু জিনিস আগে থেকে কিরে, করা লাগে, নতুন নতুন অ্যানিমেশন ভিডিও? করার আগেই। যেমন যদি আমি একটু রাফলি বলি, ১ম এ সুন্দর একটা গল্প লিখতে হয়, তারপরে সেই গল্পের উপরে ক্যারেক্টার ডিজাইন করতে হয়, তারপরে সেই ক্যারেক্টার গল্প দিয়ে ভালো স্টোরি বোর্ড করতে হয়, তারপরে ব্যাকগ্রাউন্ড ডিজাইন, তারপরে অ্যানিমেশন, তারপরে সাউন্ড ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে ভিডিও এডিট করা লাগে, তারপরে গিয়ে আপনার ভিডিওটা ফাইনালি আউটপুট হয়। কিরে, হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে তোর? আপনি এইভাবে না চলে এইভাবে করতে পারেন যে আপনি একটা গল্প দেখলেন, মাথায় আসলো, সাথে, সাথে একটা ক্যারেক্টার ডিজাইন করে কোনোমতে একটা ব্যাকগ্রাউন্ড অনলাইন থেকে এনে ব্যাকগ্রাউন্ডটা বসিয়ে সেই ক্যারেক্টার দিয়ে অ্যানিমেশন করে ওই জায়গাতে একটা সিন করে এক্সপোর্ট দিয়ে অ্যানিমেশন ভিডিও করে ফেলতে পারেন। রিলসের মতো আরকি ছোট করে। কিন্তু যখনই আপনি বড় একটা অ্যানিমেশন ভিডিও করতে যাবেন এবং যখন আপনি ওই অ্যানিমেশন ভিডিওতে অনেক দারুণ, দারুণ অ্যাঙ্গেল থেকে শট নিতে যাবেন এবং গল্পটাতে আসলে চমৎকারভাবে আপনার ইমোশনটা, গল্পের থিমটা ফুটিয়ে তুলতে যাবেন, তখন আপনার এই প্রসেসটা ফলো করা উচিত। যেটা কিনা ইন্ডাস্ট্রিতে সবাই ফলো করে থাকে, যারা কিনা প্রফেশনালি 2D অ্যানিমেশন করে থাকে। তাই আজকের ভিডিওতে দেখাবো, চলুন। এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের যদি কিনা আমরা প্রফেশনাল একটা অ্যানিমেশন ভিডিও করতে চাই, কী, কী করা লাগে? প্রথমে আমাদের গল্প লেখা লাগে, মানে স্ক্রিপ্ট রাইটিং করা লাগে। তারপরে ক্যারেক্টার ডিজাইন করা লাগে। তারপরে স্টোরি বোর্ড করা লাগে। তারপরে ব্যাকগ্রাউন্ড ডিজাইন করা লাগে। তারপরে আমাদের ভয়েস নেওয়া লাগে। এই ভয়েসটা আপনি চাইলে গল্প লেখার পরপরই ভয়েস আর্টিস্টকে দিয়ে দিতে পারেন, সে ভয়েস করে ফেলবে। তারপরে অ্যানিমেশন করা লাগে, তারপরে ভিডিও এডিট করা লাগে। এই ৭ টা জিনিস কমপ্লিট করতে পারলে একটা ভিডিও আপনার হাতে আসবে। তারপরে সেই ভিডিওটাকে আমরা যে কোনো মার্কেট প্লেসেই ব্যবহার করতে চাই না কেন, হতে পারে ফেসবুক, হতে পারে হচ্ছে ইউটিউব, সেখানে কিন্তু আমাদের একটা থাম্বনেল বা ব্যানার দেওয়া লাগে। তো একটা ব্যানার ডিজাইন করা লাগে, ব্যানার ডিজাইনের পার্টটা সহ ৮ টা কাজ করা লাগে। আবার যদি আপনি কিনা একটা অ্যানিমেশন ভিডিও, অ্যানিমেশন মুভিকে আপনি যদি ফিজিক্যালি কোথাও শো করতে চান কোনো একটা সিনেমা থিয়েটারে, তাহলে কিন্তু আপনার ব্যানার বা থাম্বনেল ডিজাইন করা লাগবে, পোস্টার ডিজাইন করা লাগবে। তো আমরা প্রফেশনাল একটা 2D অ্যানিমেশন করতে গেলেই ৮ টা কাজ এর মধ্যে রেখেছি। যদি কিনা আমরা এই গল্পটা দেখি, যে গল্পটা আমাদের কীভাবে হলো, গরুর গল্পটা দেখার জন্য আমরা প্রথমে স্ক্রিপ্টে যাই। দেখি আমরা এই স্ক্রিপ্টটা কীভাবে আসলে আমরা গুছিয়ে রেখেছি। আপনারা যদি কিনা দেখেন, প্রথমে আমরা কী লিখেছি? গল্পের নাম লালু, রানিং টাইম কত? ২ মিনিট প্লাস। ক্যারেক্টারগুলো কী, কী থাকছে? গরু থাকছে। এখন এই গরুটার সাথে, সাথে কিন্তু আমি ক্যারেক্টারের বৈশিষ্ট্য দিয়ে দিয়েছি, যাতে করে যে ক্যারেক্টার ডিজাইন করবে সে যেন বুঝতে পারে। গরুটা হবে লাল রঙের ষাঁড়, মাঝারি বয়স এবং একটু বড় দেখানো হবে গরুটাকে। তো একটা থাকবে মাঝারি বয়স, আর একটা হবে একটু বড় বয়স। ২ টা বয়সে গরু থাকবে আমাদের। এবং সজীব নামে একটা ছেলে থাকবে। সজীবের বয়স থাকবে ১০, ক্লাস 4 এ পড়ে। একটি বাচ্চা ছেলে, চিকন শরীরে, গায়ের রং হালকা কালো। এবং সজীবের মা থাকবে, সজীবের মায়ের বয়স থাকবে ৪০ বছর প্লাস। তো আমাদের টোটাল এখানে ৩ টা ক্যারেক্টার লাগতেছে, গরু, সজীব এবং সজীবের মা। এবং আমাদের গরুটা কীরকম লাগতেছে? ২ টা ক্যারেক্টার গরুর, একটা মাঝারি বয়স মানে একটু বাচ্চাকাল থেকে একটু বড়, আর একটা হচ্ছে বড় বয়স। ২ টা বয়সে গরু লাগবে। আর সজীবের কীরকম? এই যে আমরা গল্পের শুরুতে আমাদের ক্যারেক্টারের বর্ণনাটা দিয়ে দিলাম, এতে করে কি হবে? যখন কেউ গল্পটা পড়বে তখন সে ওই ভিজুয়াল করতে পারবে, সাথে, সাথে এই ভিজুয়াল অনুযায়ী চিকন শরীরে ১০ বছর একটা ছেলে এই অনুযায়ী যে ক্যারেক্টার ডিজাইন করবে, তখন তার সুবিধা হবে। এই জন্য আমরা হচ্ছে এই ক্যারেক্টার ডিজাইনের জন্য, বা এটা ভালো করে যদি ভিজুয়াল করতে পারে, যার জন্য আমরা ক্যারেক্টারের ডিটেলসটা আগে দিয়ে দিই। তারপরে আমাদের সিন। তো আমরা গল্প লেখার সময় গদবাঁধা গল্প লিখে যেতে পারি, কিন্তু যদি কিনা ওই গল্পটাকে আপনি কোনো একটা ফিল্মে, কোনো একটা শর্ট ফিল্মে, কোনো একটা অ্যানিমেশনে ফুটে তুলতে চান বা বিজ্ঞাপনে, তাহলে আপনার গল্পটাকে এইভাবে লিখতে হবে, সিন ওয়াইজ। তো ১ নম্বর সিনে কী থাকবে? আর সিন বলতে আমি যেটা বুঝি, ধরুন আপনি একটা জায়গাতে কিছু ক্যারেক্টার কথা বলতেছে, কয়েকটা অ্যাঙ্গেল থেকে শট নিতে পারেন। এখন আপনি চাইলে কয়েকটা অ্যাঙ্গেল থেকে যখন শট নেবেন, ওই কয়েকটা শট নিলে একটা জায়গাতে থাকা ক্যারেক্টারের বিভিন্ন কাজগুলোকে একটা সিন বলা হয়ে থাকে। যখনই তার জায়গা পরিবর্তন হবে, তখনই সিন চেঞ্জ হয়ে যাবে। দেখা যাচ্ছে একটা রুমের ভিতরে কিন্তু কয়েকটা সিন হতে পারে। যেমন একটা রুমে কখনো সে শুয়ে থাকবে একটা সিনে বসে থাকবে কোনো একটা টেবিলে। তো সিন কিন্তু এভাবে চেঞ্জ হয়, তাই একে আসলে সিন বলা হয়ে থাকে। তো সিনের বর্ণনা আমরা কীভাবে দিচ্ছি দেখেন, লং শটে দেখা যাবে একটা বিলের পাড়ে গরুকে ঘাস খাওয়াচ্ছে।
এটা কীরকম দেখা যাবে, ব্লার দেখা যাবে সিনটা। প্রথমে একটা কচু গাছ ফোকাস থাকবে, সেখানে একটা ফড়িং বা একটা পোকা এসে উড়ে বসবে। তো আমাদের অ্যানিমেশনের প্রথম এই কাজগুলো দেখা যাবে। দেখেন আমরা কিন্তু গল্প বলার সময় এই যে ভিজুয়ালটা মানে সিনে কি ঘটতেছে, কীরকম গাছ, কীরকম টাইম, কীরকম ওয়েদার, কোন অ্যাঙ্গেল থেকে শট ধরা হচ্ছে, এগুলো কিন্তু গল্প বলার সময় বলি না। কিন্তু যদি কিনা আপনি এরকম অ্যানিমেশন করতে চান বা ফিল্ম করতে চান তাহলে আপনি এইভাবে লিখতে হবে। তো সিন 1 নম্বর এটা থাকবে এবং ব্যাকগ্রাউন্ডে ভয়েস ওভার হবে। কি ভয়েস ওভার হবে? এইটা, আমি কিন্তু তোর নাম রেখে ফেলেছি। কি নাম রেখেছি জানিস? এইটা হবে। তারপরে 2 নম্বর সিনে কি হবে? ছেলেটা আকাশের দিকে তাকিয়ে থাকবে। ছেলেটাকে সজীব, তো সজীব কি বলবে তখন? তোর নাম রেখেছি লালু। কিরে? তারপরে মাথা ঘুরে গরুর দিকে তাকিয়ে বলবে সজীব, কিরে নামটা সুন্দর হয় নাই? তো এই দেখেন আমি ডায়লগ এবং কিভাবে কে থাকতেছে সিনে সেটা সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। এখন যদি কিনা আমরা দেখি যে এইটার উপরে বেস করে আমরা কীভাবে ক্যারেক্টারগুলো ডিজাইন করেছিলাম। ক্যারেক্টারগুলো ডিজাইন করার সময় আমাদের যে ক্যারেক্টার রাফ স্কেচ করেছি, আপনি চাইলে অনলাইন থেকে যে কোনো একটা ক্যারেক্টার নিয়ে সেইটার উপরে আপনি বেস করে ক্যারেক্টার ডিজাইন করতে পারেন। একটু এদিক ওদিক করে আপনার মতো করে চেঞ্জ করে নেবেন, যেমনটা কিনা আমাদের স্টুডেন্টরা শুরুতে করে। কিন্তু যদি বিষয় আসে যে আপনি ক্যারেক্টারটা নিজের স্টাইলে করতে চান, তাহলে আপনি অ্যানাটমি বা রেফারেন্স অনলাইন থেকে নিতে পারেন, কিন্তু কাজ করার সময় নিজের মতো করে করবেন। যেহেতু আমি মানিক বা আমাদের টিমের সবাই আসলে দীর্ঘদিন এই জায়গাতে কাজ করতেছি, তো আমাদের পার্সোনাল কাজ করতে গেলে অনেক টাইমে আমরা রেফারেন্স নিই না, নিজেদের মতো করে করি। তো এখানে আমরা কিছু এক্সপ্রেশন এবং আমাদের বডি যে ডিজাইন তা দেখেছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে গরুর ডিজাইনটা এরকম হচ্ছে, গরু একটা বাচ্চা এবং এটা বড় কালের সিন আর কি গরুর। তো ক্যারেক্টারটা আমরা এরকম ডিজাইন করে ফেলি অ্যানিমেট সিসিতে অ্যাকচুয়ালি। আর এরকম রাফ ড্রয়িংয়ের সময় আমরা অনেক সময় অ্যানিমেট সিসি ব্যবহার করি, আবার ফটোশপ ব্যবহার করি। তো এটা হচ্ছে ক্যারেক্টার ডিজাইনের পার্ট। এই ডিজাইনের সাথে সাথে আমরা একটা রিগিং করে ফেলি। রিগিং জিনিসটা কি দেখাচ্ছি, দেখেন যখন কিনা আপনি একটা ক্যারেক্টার একটা লেয়ারে বা যে কোনো একটা জায়গাতে ড্রয়িং করবেন সেটাকে বলা হয় ক্যারেক্টার ড্রয়িং বা ডিজাইন। কিন্তু ক্যারেক্টারটাকে যখন আপনি একটা সফটওয়্যারে এরকমভাবে করবেন যে ক্যারেক্টারকে চাইলে আপনি আপনার মতো করে মুভমেন্ট করতে পারতেছেন। এই যে আমরা এমনভাবে এটাকে লেয়ার বাই লেয়ার করেছি যে এটাকে আমরা চাইলে এখন নিজেদের মতো করে মুভ করাতে পারি যেদিকে ইচ্ছা। একবার ডিজাইন করার পরে আপনার যেদিকে ইচ্ছা সেদিকে আপনি করতে পারবেন, মানে এরকম সামনে পিছিয়ে আগে পাশে যাবে। এটার পজিশন চেঞ্জ হবে অ্যাকচুয়ালি, তার শেপ চেঞ্জ হবে না ক্যারেক্টারে। তো এরকমভাবে এটাকে বলে রিগিং, যেমন হাত ঘুরাচ্ছে এখান থেকে ছুটতেছে না, এটাকে বলে রিগিং। তো আমরা ক্যারেক্টার ডিজাইন অ্যান্ড রিগিংটা করে ফেলি। ক্যারেক্টার ডিজাইন এবং রিগিং করার পরে আমাদের তো ক্যারেক্টার পেয়ে গেলাম, গল্প পেয়ে গেলাম। এখন আমরা এই গল্প অনুযায়ী ক্যারেক্টার অনুযায়ী স্টোরি বোর্ড করি। স্টোরি বোর্ড জিনিসটা কি? স্টোরি বোর্ডটা যদি আমি সংক্ষেপে বলি, স্টোরি বোর্ডটা হচ্ছে আপনার অ্যানিমেশনের একটা রাফ রোডম্যাপ বা ভিজুয়াল রোডম্যাপ, যে আপনি অ্যানিমেশনটা ঠিক কীরকম হবে তার একটা ভিজুয়াল রোডম্যাপটা আপনি রাফলি করে ফেলবেন স্টোরি বোর্ডের মাধ্যমে। স্টোরি বোর্ডটা যদি এটা একটু আমরা ওপেন করি, অ্যাডোবি ফটোশপে ওপেন করি, তাহলে আমরা আরও ভালো করে বুঝতে পারবো। দেখেন এই যে প্রত্যেকটা সিন আমরা ড্র করেছি। ড্র করার কারণে আমরা বুঝতে পারি যে আমাদের টোটাল অ্যানিমেশনে কোন কোন সিন হচ্ছে, সেগুলো দেখতে কীরকম লাগবে, কতগুলো ব্যাকগ্রাউন্ড লাগবে, কোন সিনে কীরকম অ্যানিমেশন হবে তা জেনে যাচ্ছি। তো যখন কিনা আমরা একটা স্টোরি বোর্ড করে ফেলি, স্টোরি বোর্ড করার সাথে সাথে আমাদের অ্যানিমেটর বুঝে যায় যে এই গল্পে আমার এতগুলো সিন করা লাগবে, এতগুলো অ্যানিমেশন আছে, আমি একটা ডেডলাইন সেট করতে পারতেছি। কিন্তু আমাদের যদি স্টোরি বোর্ড না থাকে তাহলে কিন্তু আমাদের অ্যানিমেটর সাহেব বা ব্যাকগ্রাউন্ড ডিজাইনের ডেডলাইন সেট আপ করতে পারবে না, কারণ তারা অ্যাকচুয়ালি জানে না কতগুলো ব্যাকগ্রাউন্ড লাগবে, কতগুলো অ্যানিমেশন লাগবে। এই যে একটা ভিজুয়ালি সেটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, এটাকে বলা হচ্ছে স্টোরি বোর্ড। আর স্টোরি বোর্ডের আরও কিছু বেশ সুবিধা আছে, চলুন দেখি। দেখেন আমাদের স্টোরি বোর্ডে প্রথমে কি আছে, আমরা প্রথমে গল্পে কি লিখেছিলাম দেখি। যদি আমাদের গল্পটা আমরা প্রথমে গল্পে দেখেছিলাম সিন 1-এ লং শট থাকবে, একটা বিলের পাড়ে গরুকে ঘাস খাওয়াচ্ছে, ব্লার দেখা যাবে একটা কচু গাছ ফোকাস, সেখান থেকে একটি ফড়িং এসে বসেছে, ব্যাকগ্রাউন্ডে সজীবের ভয়েস ওভার, আমি কিন্তু তোর নাম রেখে ফেলেছি, কি নাম রেখেছি জানিস। তো এই সেম জিনিসটা দেখেন ভিজুয়ালি যখন আমরা দেখব তখন এরকম দেখতে পারবো। এই যে দেখেন একটা বিলের পাড়ে ব্যাকগ্রাউন্ডটা ঠিক কীরকম হচ্ছে, গরু কিভাবে ঘাস খাচ্ছে, কোন জায়গাতে কচু গাছটা থাকবে, তার শটটা আমরা কোন ফ্রেমে ধরবো, এই জিনিসটা কিন্তু এখানে বুঝতে পারতেছি। তো এই জিনিসটা আমরা এখানে রাফ করার কারণে আমরা অ্যাকচুয়ালি এখানে একটা এক্সপেরিমেন্ট করতে পারি যে আমাদের কচু গাছটা এইখানে দিলে ভালো হবে নাকি এইখানে দিলে ভালো হবে, এইখানে একটা তাল গাছ দিলে ভালো হবে, এখানে কি বাঁশঝাড় দিলে ভালো হবে নাকি না দিলে ভালো হবে। এই এক্সপেরিমেন্টটা যদি কিনা আমরা স্টোরি বোর্ডের
আগে করতে যেতাম সরাসরি ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে গিয়ে, তাহলে দেখা যাচ্ছে একটা করার পরে মনে হতো না এটা ভালো হয় নাই, অন্যভাবে করি। তো দেখেন আমি এখানে রাফ স্কেচ করলে চাইলে 1.5 মিনিট 2 মিনিট 3 মিনিট বা 4 মিনিটের মধ্যে একটা স্টোরি বোর্ডের একটা বোর্ড করে আমি চাইলে সেটাকে চেঞ্জ করতে পারতেছি। কিন্তু আমি যদি কিনা ফাইনাল অ্যানিমেশনের সময় চেঞ্জ করি বা ফাইনালি ব্যাকগ্রাউন্ড ডিজাইনের সময় চেঞ্জ করি, তাহলে কিন্তু আমার অনেক টাইম লেগে যাবে। তো সময় বাঁচানোর জন্য অ্যাকচুয়ালি আমার স্টোরি বোর্ডটা আমাদের করা। আর স্টোরি বোর্ডে আমরা যখন নিজেরা কাজ করি তখন আমরা অনেক ডিটেলে ব্যাকগ্রাউন্ড করি, মানে আপনি যতটুকু পারেন ততটুকু ড্রয়িং করবেন এখানে। জাস্ট আপনি চাইলে ড্রয়িংয়ের জায়গায় আপনি জাস্ট লিখেও দিতে পারেন, কিন্তু ড্রয়িং করলে হচ্ছে কি আপনি আগে থেকে বুঝতে পারতেছেন আপনার ব্যাকগ্রাউন্ড কীরকম হচ্ছে, অ্যানিমেশন কীরকম হচ্ছে। তো দেখেন তারপরে সিনে কি হচ্ছে, সিলেটের উপর দিকে তাকিয়ে বলবে তোর নাম রেখেছি লালু। সে মাথা ঘুরিয়ে গরুর দিকে তাকিয়ে বলবে কিরে নামটা সুন্দর হয় নাই। তো এই যে ও বলতেছে, তারপরে 3 নম্বর সিনে কি গরু ঘাস খেতে খেতে একটু তাকিয়ে হাম্বা বলে আস্তে ডাক দেবে। গরুর সিনটা এই অ্যাঙ্গেল থেকে শটটা হবে। এখন শটটা কোন অ্যাঙ্গেল থেকে হলে ভালো হয় সেটাকে আমরা অ্যানিমেশনের সময় বিভিন্ন অ্যাঙ্গেল ড্রয়িং করে করব। অ্যানিমেশনের সময় এরকম যদি আমরা ফাইনাল ড্রয়িং করতে চাই, তখন একটা ক্যারেক্টার একটা অ্যাঙ্গেল থেকে ড্রয়িং করতে গেলে আমাদের 20 মিনিট 30 মিনিট সময় লেগে যায়। আর আগে থেকে ড্রয়িং করা লাগলে তো আপনি যত খুশি ইচ্ছা ইউজ করতে পারবেন, সমস্যা নেই। তাই আমরা স্টোরি বোর্ড করার সময় এটার এক্সপেরিমেন্টটা করে ফেলি যে আমার ঠিক কোন অ্যাঙ্গেল থেকে আমি শটটা ধরবো। আমি এই অ্যাঙ্গেল থেকে শটটা ধরতেছি যাতে করে আমাদের সিনটা অনেক বেশি ডাইনামিক লাগে। তারপরে আমাদের সিনটা এটা থাকতেছে, তারপরে গরুকে যখন গোসল করবে তখন এরকম একটা সিন থাকবে, সেখানে এরকম কিছু শাপলা ফুল থাকবে, এরকম একটা মানে ভিটা উঁচু জায়গা থাকবে, দূরে একটা নদীর মতো থাকবে। তারপর হচ্ছে গরু যখন উপরে শুয়ে থাকবে তখন এরকম ফড়িং, তারপরে মায়ের সাথে যখন কথা বলবে, তারপরে এই সিনে দৌড়াচ্ছে, এই সিনে কান্না করতেছে, সবগুলো এখানে আছে। তো টোটালি যখন আমরা স্টোরি বোর্ড করে ফেলে তখন আমরা দেখতে পাই যে আমাদের টোটাল এখানে 18টা সিন লাগবে এই অ্যানিমেশনটা শেষ করতে। এখন অ্যানিমেটর কিন্তু বুঝে যাচ্ছে আমার কোন সিনে কী অ্যানিমেশন হবে। এছাড়া আরও কিছু সুবিধা আছে, আমি বুঝে যাচ্ছি আমার কতগুলো ব্যাকগ্রাউন্ড লাগবে। তো আমরা যদি দেখি কতগুলো ব্যাকগ্রাউন্ড লাগবে, একটা ব্যাকগ্রাউন্ড, 2টা ব্যাকগ্রাউন্ড, 3টা ব্যাকগ্রাউন্ড। 2 নাম্বার এবং 4 নাম্বার কিন্তু সেম ব্যাকগ্রাউন্ড, তাহলে আমার 4 নাম্বারে ব্যাকগ্রাউন্ড লাগছে না। তারপরে আবার 1 আর 5ও সেম ব্যাকগ্রাউন্ড, তাহলে আমার এই 3টা ব্যাকগ্রাউন্ডে 5টা সিন কভার হয়ে যাচ্ছে। তারপরে 6 নম্বরে একটা ব্যাকগ্রাউন্ড, তাহলে আমার ব্যাকগ্রাউন্ড লাগতেছে 4টা। এইখানে একটা 5টা ব্যাকগ্রাউন্ড, এইখানে একটা 6টা ব্যাকগ্রাউন্ড। এইটা আর এইটা প্রায় সেম, তাও আমরা আলাদা করলো 7টা 8টা ব্যাকগ্রাউন্ড, 9টা ব্যাকগ্রাউন্ড, 10টা ব্যাকগ্রাউন্ড, 11টা ব্যাকগ্রাউন্ড। তারপরে আমাদের প্রথম সিনটাই জাস্ট একটু ডিফারেন্ট হবে এই সিনটাই। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের 18টা অ্যানিমেশনে 11টা ব্যাকগ্রাউন্ড লাগবে, এবং আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি আমাদের কোন সিনে কী ডায়লগ আছে, কী অ্যানিমেশন হবে। যখন কিনা আমরা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করব তখন এই সিন অনুযায়ী ব্যাকগ্রাউন্ড ডিজাইন করব। আমরা যদি একটু দেখি, দেখেন আমরা যখন ব্যাকগ্রাউন্ড ডিজাইন করেছি, এই যে আমার 1 নম্বর সিনের ব্যাকগ্রাউন্ড, 1 নম্বর সিনের ব্যাকগ্রাউন্ডটা আমি এরকম এই কালার প্লেটে ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন করেছি। দেখেন এটার সাথে আমার কতটা মিল। এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ড ডিজাইনগুলো করেছি, যে প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড আমি ডিজাইন করে রেখেছি এখানে। হ্যাঁ, এরপরে যদি কিনা আমরা চলে যাই আমাদের ভয়েস রেকর্ডের ক্ষেত্রে, ভয়েসগুলো যখন রেকর্ড করবো তখন আমরা কিন্তু ওই সিন ওয়াইজ কেটে কেটে রাখবো। যে সিনে যে ভয়েস রাখবে সেই সিনে সেই ভয়েসটা রাখবো। আমরা মনে করেন একটা গল্পে আমাদের একজনের অনেকগুলো ডায়লগ আছে, এখন সে যদি সব ডায়লগ একসাথে দেয় তাহলে এখন সব ডায়লগগুলো একসাথে আমাদের অ্যানিমেটরকে দেবো না, আমরা কেটে কেটে দেবো সিন ওয়াইজ। যেমন আমরা 1 নম্বর সিনে যে ভয়েসটা আছে একটু যদি শুনি আমরা, আমি কিন্তু তোর নাম রেখা ফেলাইছি, কি নাম রাখছি জানোস? তো কি নাম রাখছি জানোস, এটা একটু আমরা আঞ্চলিক ভাষায় এইভাবে বলেছিলাম ভয়েসটা। আমরা 5 নম্বর স্টেপ পর্যন্ত যখন এসেছি আমাদের রোডম্যাপ ক্লিয়ার হয়ে গেছে। আমাদের হাতে ক্যারেক্টার আছে, আমাদের হাতে হচ্ছে স্টোরি বোর্ড আছে, ব্যাকগ্রাউন্ড আছে, ভয়েস আছে। এখন এই স্টোরি বোর্ড অনুযায়ী ব্যাকগ্রাউন্ড, ক্যারেক্টার এবং ভয়েস এই 3টা দিয়ে আমাদের অ্যানিমেশন করতে হবে। তো অ্যানিমেশনটা যদি দেখি আমরা 1 নম্বর সিন ওপেন করি, অ্যানিমেশনটা কিন্তু আমরা অ্যানিমেট সিতে করে থাকি। যদি কিনা আমরা একটু দেখি, একটু প্রথম থেকে দেখি আমরা, দেখেন যে পোকাটা উড়ে আসতেছে আমাদের এখানে। আমি কিন্তু তোর নাম রেখা ফেলাইছি, কি নাম রাখছি জানোস? ওকে, তারপরে ধরেন যে আমি এখানে স্টোরি বোর্ড অনুযায়ী র্যান্ডমলি কয়েকটা সিন ওপেন করি। ধরেন যে আমি কত নম্বর 3 নম্বর সিনটা ওপেন করি, তাহলে 3 নম্বর সিনটা ওপেন করলে কি থাকবে? 3 নম্বর সিনে গরুটা ঘাস খাবে, একটু হাম্বা বলে ডাকবে। যদি দেখি আমরা 3 নম্বর সিনটা, এই দেখেন এই যে আমরা অনেক সময় যে সাউন্ডগুলো থাকে
ডাকের সাউন্ডগুলো, ওগুলো আমরা অ্যানিমেশন করার টাইমেই দেই বা ভিডিও এডিটিংয়ের টাইমেও দেই। দেখেন এই যে, দেখেছেন? তারপরে যদি আমরা র্যান্ডমলি আর একটা সিন ওপেন করি, কোনটা করব, মায়ের 12 নম্বর সিনটা ওপেন করি, 11 এবং 12 এই দুইটা সিন ওপেন করি, তাহলে দেখি কি হচ্ছে এখানে। তো 11 নম্বর সিনেও কি বলতেছে ডায়লগে, দেখি তো এখানে যে আম্মা লালু কোন জায়গায়, গোয়াল ঘরে দেখতাছি না। তো দেখি যদিও, আম্মা লালু কই, ওরা তো গোয়াল করে দেখতাছি না। 12 নম্বর সিনটা একটু যদি দেখি আমরা, লালুরে তো তোর বাপ কুরবানির হাটে নিয়ে গেছে। তো এখন আমরা দেখতে পাইলাম যে আমাদের গল্প অনুযায়ী আমরা প্রত্যেকটা সিন করে ফেলেছি, এরকমভাবে আমরা ছোটো ছোটো করে অ্যানিমেশনগুলো করে ফেলি। কিন্তু যদি আপনি ইউটিউবে ভিডিও করেন, যদি আপনি ইউটিউবে গল্পের ভিডিও করেন যেখানে কোয়ালিটি আপনার তেমন লাগবে না, তখন আপনি স্টোরি বোর্ড না করেও চাইলে গল্প অনুযায়ী জাস্ট ভয়েস আর ব্যাকগ্রাউন্ড নিয়ে একটার পর একটা করে ফেলতে পারেন। সেক্ষেত্রে আপনি একটা সিনে 20 সেকেন্ড, 25 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট অ্যানিমেশন রাখতে পারেন। তবে যদি আপনি এরকম খুবই হাই কোয়ালিটি অ্যানিমেশন করতে চান, তাহলে আসলে আপনার ছোটো ছোটো করে করা লাগবে। নাহলে লং করতে গেলে আপনি যেরকম গল্প ফুটিয়ে তুলতে পারবেন না, তেমনি হ্যাং করার সম্ভাবনা থাকে। তো প্রত্যেকটা সিন এরকমভাবে আমরা অ্যানিমেশন করার পরে, 18টা সিন অ্যানিমেশন করা আছে, আমরা এগুলোকে এক্সপোর্ট দিই। এক্সপোর্ট দিয়ে আমরা একটা ফোল্ডারে এক্সপোর্টেড ভিডিও নামে একদম 1 নাম্বার থেকে শুরু করে প্রত্যেকটাকে আমরা সুন্দর করে সাজিয়ে রাখি। তারপর আমরা যেটা করি, আমরা এরপরে অ্যাডোবি প্রিমিয়ার প্রো যেটা আছে, অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে এটাকে এডিট করি। তো এডিট করার ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল রাখি, সেটা হচ্ছে যে আপনি এই ভিডিওগুলোকে চাইলে কিন্তু যে কোনো সফটওয়্যার দিয়ে এডিট করতে পারেন। ক্যাপকাট হতে পারে, ক্যামটেসিয়া হতে পারে, ওয়ান্ডারশট হতে পারে, ফাইনাল কাট প্রো হতে পারে। আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে করে থাকি। দেখেন আমাদের ভিডিওটা ওপেন হয়ে গেছে। আমরা একটু যদি দেখি, আমি কিন্তু তোর নাম রেখা ফেলাইছি। কি নাম রাখছি জানোস? তোর নাম রাখছি লালু। কি রে, নামটা সুন্দর হয় নাই? শোন, বাড়ির লোকেগুলোকে বেশি মিশবি না। আগে একটা সুন্দর গরু আছিল, ওরে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু আব্বাই ওরে বেচতে দিছে। তুই দেখতে দেখতে কত বড় হয়ে গেলি। তো এটাই ছিল আমাদের ভিডিও করার প্রসেস। টোটালি এভাবে আমরা করে থাকি। এইখানে নেওয়ার পর আমরা সাউন্ড ইফেক্ট থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড মিউজিক সব কিছু যুক্ত করি। আর লাস্ট যে স্টেপ আছে থাম্বনেল ডিজাইন বা ব্যানার, এইখানে আমরা থাম্বনেল ডিজাইনের ক্ষেত্রে বেশ কিছু জিনিস ব্যবহার করি। যেমন আমরা চাইলে নিজেদের মতো করে একটা অ্যাঙ্গেলে ড্র করে নিতে পারি যদি আমরা আর্টে ভালো থাকি, বা আমরা যদি কিনা আর্টে খুব বেশি ভালো না হয়, তাহলে আমরা অ্যানিমেশনের কোনো একটা সিনকে বা কোনো একটা ক্যারেক্টারকে আলাদা করে পিএনজি করে এক্সপোর্ট দিয়ে এনে ফটোশপে সাজিয়ে তারপরে আমরা আমাদের থাম্বনেলটা ডিজাইন করে থাকি আর কি। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি। আশা করি আজকের ভিডিওতে তাদের অনেক হেল্প হবে যারা কিনা 2D অ্যানিমেশন সেক্টরে নিজের ক্যারিয়ার ডেভেলপ করতে চাচ্ছে বা এই 2D অ্যানিমেশন নিয়ে কাজ করতে চাচ্ছেন। দেখেন আমি এখানে যত কিছু দেখিয়েছি, এত কিছু করলে কিন্তু আপনার গল্পটা অনেক বেশি ইজি হবে করতে, এবং করতে গিয়ে আপনি অনেক ভালো করে গল্পটা ফুটিয়ে তুলতে পারবেন। কিন্তু আপনি যদি কিনা চান 10 সেকেন্ডে একটা রিলস করবেন, বা আপনি ইউটিউবের জন্য আপনার করা আগে থেকে করা কিছু ক্যারেক্টার ব্যাকগ্রাউন্ড আছে, জাস্ট আপনি একটা অ্যানিমেশন করবেন গল্প আকারে করে, আপনি স্টোরি বোর্ড না করলেও পারেন। বা আপনার ক্লায়েন্ট আপনার 30 সেকেন্ডে একটা কাজ দিয়েছে, আপনি স্টোরি বোর্ড নাও করতে পারেন। কিন্তু যদি কিনা একটা শর্ট ফিল্ম আকারে সুন্দর একটা ভিডিও ফুটিয়ে তুলতে চান, তাহলে আপনার এই বিষয়গুলো করা লাগবে। তো দেখা হচ্ছে আপনার সাথে আমার পরবর্তী কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।